প্রথম কথা হচ্ছে যে এই পশ্চিমবাংলা নির্বাচনটা আসলে একটা ক্ষুদ্র জায়গা। মানে বিজেপির আরএসএস এর যে রাষ্ট্র প্রকল্প, এই অখণ্ড ভারতের রাষ্ট্র প্রকল্পটাকে সামনে নিয়ে এই নির্বাচনটাকে দেখতে হবে আর কি, যে হিন্দি এবং হিন্দুত্ববাদ, এই যে অখণ্ড ভারত প্রকল্প আর কি। এবং আপনার মনে থাকবে যে যখন নতুন সংসদ ভবন করে মোদি কয়েক বছর আগে, সেখানে দঙ্গল নামে একটা ম্যাপ লাগায় অখণ্ড ভারতের। আমার মনে আছে যে 22 অথবা 23-এ, সে সময়টাতে আমাদের সব রাষ্ট্র কিন্তু বিলীন হয়ে গেছে অখণ্ড ভারতে। আমাদের এই যে সার্কের কান্ট্রিগুলো সব ওখানে ভিতরে দেখানো হয়েছে, আফগানিস্তান থেকে শুরু করে একেবারে হিন্দুকুশ মাউন্টেন পর্যন্ত যা আছে, তিব্বত যা আছে সবকিছু। তো এখন পাকিস্তান সহ অনেকগুলো রাষ্ট্র কিন্তু তখন, শ্রীলঙ্কা সহ অনেকেই কিন্তু এটা প্রতিবাদ করেছিল। কিন্তু এখানে যেহেতু আমাদের মান্যবর পলাতক পদচ্যুত শেখ হাসিনা ছিলেন, তিনি তো এটার প্রতিবাদ করবার প্রয়োজন মনে করেন নাই। তো সেই জায়গা থেকে বোঝা দরকার যে সেই কংগ্রেস থেকে বেরিয়ে আসা, মানে বাল ঠাকরে, গোয়ালাকার থেকে শুরু করে যারা এই পুরো হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের শুরুর দিকের মানুষ, তাদের লেখা লিটারেচার পড়লে দেখবেন দে ওয়ার হাইলি ইনফ্লুয়েন্সড বাই হিটলার। জার্মানিতে হিটলারের যে উত্থান সেই 30s-এ, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যে ফার্স্ট রাইক, সেকেন্ড রাইক, থার্ড রাইক করবার যে স্বপ্ন আকাঙ্ক্ষা, যে আর্য রক্তের মানুষের একটা বিশাল সাম্রাজ্য হবে, এবং হিটলারের যারা এই মানে ফিজিক নিয়ে গবেষণা করত, যে একটা কাঠামো ডেভেলপ করেছে যে আপনি কতটুকু লম্বা হতে হবে, ছেলে আকারে, মেয়ে আকারে, চোখ, নাক, কান, পুরো শরীরের যে ফিজিকের ক্যারেক্টারিস্টিক্স, যেটা দিয়ে ধরে নেওয়া হবে যে আপনি আরিয়ান। এবং আরিয়ান রেস হচ্ছে রাইখকে রুল করবার একমাত্র যোগ্য এন্টাইটলমেন্ট। যেভাবে ধরেন মানে মানে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ পরিবার মনে করে যে এই সোনার বাংলা শাসন করবার একমাত্র খোদা প্রদত্ত ঈশ্বর থেকে পাওয়া একমাত্র অধিকার হচ্ছে তাদের, যেটা তারা দেখিয়েছে আর কি। তো সেই রাইখের রেজিম দ্বারা কিন্তু সিরিয়াসলি তারা ইনফ্লুয়েন্স ছিলেন, এবং এই লিটারেচারগুলোতে প্রত্যেক জায়গাতে আসছে। তখন প্রচুর এই আরএসএস এর লোকজন আপনার ভিজিট করতে যেত। হিটলারের বাহিনীতে এই বিজেপির যে মাদার অর্গানাইজেশন, তাদের ভলান্টিয়াররা যেত এই রাইখে ট্রেনিং করবার জন্য, যুদ্ধ করবার জন্য, এবং তারা যুদ্ধ করেছে। পুরো সময়টা জুড়ে তারা হিটলারের বাহিনীতে যুদ্ধ করেছে। প্রচুর ইন্ডিয়ান এবং গ্রেট সোলজারদের নাম, হিটলার যাদেরকে পুরস্কার দিয়েছে, এরকম প্রচুর বাহিনী আছে। মহিলাদের বিখ্যাত কিছু ইন্ডিয়ান ভারতীয় মহিলা আছে যারা রাইখের হয়ে যুদ্ধ করেছে। এবং যেহেতু ব্রিটিশ কলোনি ছিল এটা, ব্রিটিশদের বিরুদ্ধে স্পাইংয়ে জার্মানি এই লোকগুলোকে কাজে লাগাইতো বিভিন্ন জায়গাতে, যে ইনফরমেশন গ্যাদার করা বিভিন্ন জায়গাতে। তো সেই যে প্রকল্পটা, এই প্রকল্পটা কি? এই প্রকল্পটা হচ্ছে যে জেমস মিলের যদি লেখা পড়েন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, স্কটিশ স্কলার ছিলেন, সে মেনলি আমাদের এই ভারতবর্ষের হিস্ট্রিকে মোটা দাগে 3টা ভাগ করেছে বলেছে আর কি। একটাতে বলেছে হচ্ছে গোল্ডেন এজ। গোল্ডেন এজ কোনটা? এই যে মৌর্য অশোকরা যেদিন যশের সময়টাতে শাসন করতো হাজার হাজার বছর আগে, এইটা ছিল গোল্ডেন এজ। দ্বিতীয়ত হচ্ছে বারবারিয়ান বলেছে আর কি, মুসলমানরা যেই সময়টাতে শাসন করেছে, আপনার ধরেন সেই 800 বছর, 10th 11th সেঞ্চুরির পর থেকে শুরু করে এই 800 বছরকে বলেছে মধ্যযুগ, বর্বর যুগ, বারবারিয়ান টাইম বলেছে। থার্ড হচ্ছে রেনেসা বলেছে। সারাদেরকে নিজেদেরকে বলতেছে আমরা রেনেসা করেছি। ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, তাদের বুদ্ধি শুদ্ধি, পরামর্শ, লেখাপড়া, জ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা এই পতিত অবহেলিত হিন্দু জাতিকে আবার নতুন করে সভ্যতার আলো দেখিয়েছে। অতএব এইটা হচ্ছে তাদের আবার মুক্তির পথ। এবং এইখানে দেখবেন যে টোটাল জায়গাটাকে, এই মুসলমান রুলটাকে তারা দেখায় হচ্ছে বহিরাগত আকারে, দ্য ফরেনার্স, দ্য ইনভেডার্স, দ্য কলোনিয়ালিস্ট। মানে যারা লিখছে এবং যারা পড়ছে তাদেরকে দেখানো হচ্ছে মাঝখানের সময়টা হচ্ছে তার হচ্ছে সবচেয়ে বর্বর যুগ। ইয়েট রমিলা থাপারের লেখা যদি পড়েন, এখন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ভেটারান প্রফেসর, সোয়াসের স্কলার ছিলেন, থাপার প্রমাণ করেছে ক্যাটাগরিকলি যে ভারতবর্ষের ইতিহাসের গোল্ডেন টাইম ছিল হইল মুসলমানদের সময়টা। লিটারেচার, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, আইন, কানুন সবকিছু। আপনি দেখেন আজকে দিল্লি মুসলমানরা 500-র উপরে বছর শাসন করেছে। দিল্লির পপুলেশন, মোগলরা যখন আসছে, মুসলমান পপুলেশন দিল্লিতে কোনোদিন 28% ক্রস করে নাই।
তাহলে যেই জনপদ 550 বছর শাসন করেছে সেটা যদি তলোয়ার দিয়ে শাসন করা হতো তাহলে সেখানে হিন্দু নামক কোনো জিনিস আবর্জনা খুঁজে পাওয়া যেত না, যদি তারা আসলেই করতো। কাউন্টার এক্সাম্পলটা দেখেন, স্প্যানিশরা টোটাল আইবেরিয়ান পেনিনসুলা থেকে বের হয়ে আপনার সাউথ আমেরিকা চলে গেছে। এই 550 বছর তারাও শাসন করেছে। কোনো রেড রেড ইন্ডিয়ানরা আছে, মানে তাদের সিভিলাইজেশন বলতে কিছু আছে? সে যে মায়ান সিভিলাইজেশন ছিল, সবাইকে খ্রিস্টান বানায় ফেলছে পুরো সাউথ আমেরিকাকে। আপনি উল্টাটা দেখেন, যখন আইবেরিয়ান পেনিনসুলা মুসলমানদের থেকে তারা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে, কি করেছে? পুরো কান্ট্রিকে আপনার ফোর্স কনভার্সন করে দিয়েছে। উল্টাটা দেখেন, 550, 600, 800 বছর শাসন করার পরে কি হয়েছে? মোগল এম্পায়ারদের লেখা পড়তে হলে আপনার জিডিপিতে চলে যেতে হবে। 1700-এ মোগল এম্পায়ারের গ্লোবাল জিডিপি ছিল হলো 27%, 28%। আজকেও আমেরিকা অথবা চায়নার গ্লোবাল জিডিপির পার্সেন্টেজ এত না। তাহলে যেই হাইটে ইন্ডিয়ান সিভিলাইজেশনের বেস্ট ইকোনমি ছিল, নলেজ ভান্ডার ছিল, সেই সময়টাকে ব্রিটিশ স্কটিশ স্কলাররা এই ভারতের অল্প বুদ্ধিওয়ালা বুদ্ধিজীবীদেরকে, শিক্ষিত লোকদেরকে বুঝাইছে যে এটা ছিল বারবারিয়ান টাইম। সলিউশন কি? আমরা আসছি তোমাদের সেভিয়ার হিসাবে, মুক্তিদূত আকারে, মুসলমানদেরকে সরায়া তোমাদেরকে এম্পাওয়ার করবার জন্য, ক্ষমতাসীন করবার জন্য। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার ওই গোল্ডেন এজটাকে ফিরায় নিয়ে আসা, ওই যে তোমার মৌর্য শাসকটা ছিল সেটা ফিরায় নিয়ে আসা। এবং এই ফেক হিস্ট্রিতে উপর ভিত্তি করে যেটা হচ্ছে, অখন ভারতের আইডিয়াটা তারা ডেভেলপ করেছে। তখন কি রকম ছিল? এরকম অখন ভারত বলতে হিস্ট্রিতে কিছুই ছিল না। ভারত নামক রাষ্ট্রকে পয়দা করেছে ব্রিটিশ। এর আগে ভারত বলতে কোনো রাষ্ট্রের মানে নাম নিশানা কিছুই ছিল না। হিন্দ বলতে বোঝানো হইতো আপনার, হিন্দুস্তান বলতে যে সিন্ধ নদী, যেটা সিন্ধ নদীর তীরবর্তী। আল বেরুনির যদি ভারত তত্ত্ব পড়েন, ইন্ডিয়ার উপরে যে বই লিখেছে, সেখানে তা সে পরিষ্কার করে বলে দিয়েছে ম্যাপ দেখিয়ে যে সিন্ধ নদীর অববাহিকায় যারা বাস করে সেই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, এবং ওই আশেপাশের মানুষদেরকে বলা হয়তো হিন্দু, মানে সিন্ধ নদীর পাশে বাস করে বলে।